জিয়া হত্যার আসামি সাবেক সেনা কর্মকর্তা মুজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। সাবেক আইজিপি বেনজিরের তথ্য চাই দুবাই। রাজধানীর রাজারবাগে ওয়ার্ড বিএনপির কর্মী পলাশকে কুপিয়ে হত্যা। পরিবারের দাবি পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত খুন। ফ্ল্যাটের সাইনিং মানিতে গেইন ট্যাক্সের চাপ। নিজস্ব আবাসনের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যবিত্তের। বিনিয়োগ নিয়ে নতুন চ্যালেঞ্জে আবাসন খাত। উদ্বোধনের আগেই হবিগঞ্জে ধসে পড়েছে সাতছড়ি উদ্যানে নির্মাণাধীন ব্রিজের অংশ। বৃষ্টি আর পাহাড়ি স্রোতকে দায়ী করছে এলজিইডি। এবং ইরানের পারমাণবিক স্থাপনায় শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের। যুদ্ধ ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে, সতর্ক করল তেহরান। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনকে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়ও আসামি করা হচ্ছে। প্রসিকিউশনের আবেদনের পর বৃহস্পতিবার তাকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, 11 অন্যতম কুশীলব আরেক সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের সঙ্গে মুজাফফরের যোগাযোগ ছিল। আরও জানাচ্ছেন ইমদাদুল আজাদ। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেন দীর্ঘ 45 বছর ধরে ছিলেন পলাতক। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে জিয়া হত্যা মামলার আসামি হিসেবেই নন, এবার মানবতাবিরোধী অপরাধের মামলাতেও বিচারের মুখোমুখি হচ্ছেন মুজাফফর হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন। গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। চিফ প্রসিকিউটর জানান, 11 কুশীলব সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে জন্ড ছদ্মনামে নিয়মিত যোগাযোগ রাখতেন পলাতক মুজাফফর। 11 থেকে 24-এর অভ্যুত্থান সব ঘটনায় তাদের সম্পৃক্ততা থাকার দাবি করেন তিনি। জন্ড নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো, তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ড আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন, যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী। এদিকে চিফ প্রসিকিউটরের অনুরোধে ডিজিএফআই, র্যাব ও ডিবির গোপন বন্দিশালা পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারক। ট্রাইব্যুনাল 1 সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের 3 জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাগর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন এবং নিয়মটি হচ্ছে যে এই পরিদর্শনের ক্ষেত্রে সম্ভবত তারা আমাদেরকে নোটিশ করবেন এবং যদি আসামি পক্ষের কেউ যদি যেতে চান তাদেরকেও নোটিশ করবেন এবং যৌথভাবে সেই পরিদর্শন কার্যটি সম্পন্ন হবে। এছাড়া জুলাই আন্দোলনে উত্তরায় মীর মুগ্ধ সহ 11 হত্যা মামলার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানি শুরু হবে বৃহস্পতিবার। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরত পাঠাতে কিছু বিষয় ব্যাখ্যা চেয়ে সম্প্রতি দুদককে চিঠি দেয় দুবাই পুলিশ। এর জবাব 2-1 দিনের মধ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র আক্তারুল ইসলাম। তিনি বলেন, অবৈধ সম্পদ অর্জনের মামলার নথি সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর প্রস্তুতি চলছে। আরও জানাচ্ছেন
নাজমুস সাকিব। Never underestimate the power of the government. জুন মাসের মাঝামাঝি সময়ে পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশ গ্রেপ্তার করে। এরপরই এই আসামিকে দেশে ফেরাতে তোড়জোড় শুরু করে দুদক। মাত্র 2 দিনের ব্যবধানে সমস্ত নথিপত্র প্রস্তুত করে প্রত্যর্পণপত্র পাঠায় সংস্থাটি। চিঠির জবাবে 1 মাস পর বেনজিরকে ফেরত পাঠাতে নীতিগত সম্মতি দিয়ে মামলাসহ কিছু বিষয়ে ব্যাখ্যা তলব করে সম্প্রতি বাংলাদেশকে চিঠি দেয় দুবাই পুলিশ। চিঠি হাতে পেয়ে সেই জবাব প্রস্তুত করতে কাজ শুরু করেছে দুদক। দুদকের মামলার সংশ্লিষ্ট যে বিষয়গুলো জানতে চেয়েছেন দুদকের তদন্ত কর্মকর্তা, সেই বিষয়গুলোই মূলত ক্লিয়ার করে হয়তো 2-1 দিনের মধ্যে আবার পাঠাবেন। বেনজিরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি সহ অঢেল সম্পদ অর্জনের অভিযোগে 6টি মামলা করে সংস্থাটি। 6টা মামলার মধ্যে একটা মামলার চার্জশিট দেওয়া হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। সেই চার্জশিটের বিষয়ে চার্জশিট করা যে মামলাটা, সেই মামলায় তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 74 কোটি টাকার অবৈধ সম্পদ মামলায় বিচার কাজ শুরু হয়েছে। নাজমুস সাকিব, এখন ঢাকা। মাত্র কয়েক মাসের সংসার, এরই মধ্যে রাজধানীর সবুজবাগের নৃশংস হত্যার শিকার হলেন ওয়ার্ড বিএনপির কর্মী ইব্রাহিম পলাশ। রাজারবাগের কদমতলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় বিচ্ছিন্ন হয়ে যায় তার 2 হাতের কবজি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পলাশকে। আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। মাত্র কয়েক মাস আগেই বিয়ে করেছিলেন রাজধানীর সবুজবাগের বাসিন্দা ইব্রাহিম পলাশ। ছিলেন ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগের কদমতলা এলাকায় পলাশকে এলোপাতাড়ি আঘাত করে দুর্বৃত্তরা। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে 2 হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। 3 দিন আগে 2টা মোবাইল একজন চুরি করে নিয়ে গেছিল। ঠিক আছে, চুরি করে নেওয়ার পরে তো আমরা গিয়ে ওই চোরকে ধরতে পারি। যে ছেলে চুরি করছে ওর বাবা মা আদারওয়াইজ দোকানদাররা যারা সবাই ছিল এখানে। ঠিক আছে, সবাই ছিল এখানে। তো আমরা আর কি বিষয়টা মিউচুয়াল সবাই করে দিচ্ছিল। এর ভিতরে আর কি আপনার পিছন থেকে আর কি অ্যাটাকটা করে। নিহত পলাশের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। যখন তুমি সিঙ্গেল পার্সন ছিলা তখন তুমি করছো, এটা ঠিক আছে, কিন্তু এখন তুমি সইরা আসো, যেহেতু তোমার ওয়াইফ আছে, এখন সংসার আছে। কিন্তু ও আমার বলছিল যে আস্তে আস্তে এগুলো সব ছেড়ে দেবে, কারণ ধরেই তো একটা মানুষ সব কিছু ছাড়তে পারে না। প্রশাসনের কাছে আমি বিচার চাই যে আমার স্বামী হত্যার এই বিচারটা যেন করে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে ইতোমধ্যেই কাজ শুরু করেছে পুলিশ। অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে ডিবি, সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার ইতিমধ্যে টিম বাইরে আছে। কিছু তথ্য আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে নাম বলছি না। আমরা আশা করছি যে খুব শীঘ্রই যারা যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এবং আর অন্যান্য তথ্য প্রমাণ পাওয়া গেলে আমরা তখন বলতে পারবো কেন এই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। অপরাধীদের দ্রুত গ্রেফতারে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এই ঘটনায় সবুজবাগ থানায় পলাশের বড় বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। ঊর্ধ্বমুখী নির্মাণ ব্যয় আর নানা সংকটে টালমাটাল দেশের আবাসন খাত। রড, সিমেন্ট আর ইট পাথরের দাম বাড়ার প্রতিযোগিতার মধ্যে নতুন করে গেইন ট্যাক্স আরোপকে দেখা হচ্ছে বাড়তি চাপ হিসেবে। আর এতে স্বপ্নভঙ্গ হচ্ছে সাধারণ মানুষের। কেন স্থবির হয়ে পড়ছে এই খাত, কি বলছেন বিশেষজ্ঞরা? বিস্তারিত নাইম কামালের বিশেষ প্রতিবেদনে। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি আবাসন খাত, কিন্তু নীতিমালার জটিলতা আর নির্মাণ সামগ্রীর আকাশচুম্বী দামে গত কয়েক বছর ধরেই এ খাতে ধীরগতি বিরাজ করছে। জাতীয় নির্বাচন আর নতুন বাজেটের পর স্থবির হয়ে পড়া এ খাতে কিছুটা নড়াচড়া হয়েছে ঠিকই, তবে সেটা যে ইতিবাচক নয় তা স্পষ্ট খাত সংশ্লিষ্টদের বক্তব্যে। নতুন করে ট্যাক্স আরোপ করছে, এ নিয়ে আমাদের সাথে এবং যারা আমাদের সম্মানিত ল্যান্ড ওনাররা আছেন তাদের সাথে নতুন করে জটিলতা সৃষ্টি হচ্ছে। মেইন যেই আমাদের উপকরণ রড, সিমেন্ট, সিরামিক্স, এইসব কিন্তু মূল্য অনেক অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।
পরিসংখ্যান বলছে গত এক বছরে রডের দাম টন প্রতি ঠেকেছে লাখ টাকার কাছাকাছি। পাল্লা দিয়ে বেড়েছে সিমেন্ট আর ইটের দামও। শুধু রড সিমেন্টই নয়, টাইলস, কাঁচ কিংবা অ্যালুমিনিয়ামের দামও বেড়েছে 20 থেকে 25%। ফলে ডেভেলপার কোম্পানিগুলো তাদের প্রজেক্টকে ছোট করে আনছেন প্রতিনিয়তই, যার সত্যতা মিলেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক জরিপেও। বিবিএস এর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্সের তথ্য বলছে 2024-25 অর্থবছরে নির্মাণ সামগ্রীর ব্যবহার 5.07% প্রবৃদ্ধি থেকে কমে সদ্য সমাপ্ত 2025-26 অর্থবছরে দাঁড়িয়েছে 2.02%। অর্থাৎ রড, বালু, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে খরচ বেড়েছে পরিবহন ও শ্রমিকের মজুরিতে। বিএমপিআই এর তথ্য অনুযায়ী গত এক বছরে পরিবহন ব্যয় বেড়েছে 2.26% এবং শ্রমিকের মজুরি বেড়েছে 2.85%। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব বলছে, নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় প্ল্যাটের দাম বেড়েছে অন্তত 30 থেকে 40%। এতে বিনিয়োগ করা টাকা তুলে আনা এখন বড় চ্যালেঞ্জ। এই সেক্টরে 40 লক্ষ মানুষ কর্মরত আছে, তাহলে 40 লক্ষ মানুষ বেকার হলে রাষ্ট্রের কাছে বোঝা হবে। এই সেক্টর থেকে সরকার সরাসরি 50 থেকে 60,000 কোটি টাকা ট্যাক্স পায়, সেটা কিন্তু সরকার বঞ্চিত হবে। এই সেক্টর মোটা দাগে সাপোর্ট ইন্ডাস্ট্রি সহ প্রায় 16% আমরা জিডিপিতে কন্ট্রিবিউট করি, সেটা কিন্তু জিডিপিতে আসবে না। রিহাবের এই শীর্ষ নেতা বলছেন, এ খাত যদি দীর্ঘমেয়াদী সংকটে পড়ে তবে তা শুধুমাত্র আবাসন খাতেই সীমাবদ্ধ থাকবে না, প্রভাব পড়বে এর সাথে যুক্ত প্রায় 250 উপখাতেও। আমার চারপাশে চলছে বিশাল কর্মযজ্ঞ। এখানে কাজ করা এসব শ্রমিকের ঘাম জড়ানো শ্রমেই তৈরি হচ্ছে মানুষের স্বপ্নের ঠিকানা। আর এই স্বপ্নের ঠিকানায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আকাশছোঁয়া নির্মাণ ব্যয়। বিগত কয়েক বছরে রড, সিমেন্ট আর ইট পাথরের দাম যে হারে বেড়েছে, সাথে পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য নির্মাণ সামগ্রীর ব্যয়ও। সবশেষ মরার উপর খাঁড়ার গা হয়ে দাঁড়িয়েছে জমির মালিকের সাইনিং মানির উপর বসানো 15% গেইন ট্যাক্স। মৌলিক চাহিদার এই খাতে করের বোঝা না চাপিয়ে একটি পূর্ণাঙ্গ নীতিমালার কথা বলছেন অর্থনীতিবিদরা। আমরা যদি এই গোটা সামগ্রিকভাবে একটা নীতিমালার মাধ্যমে যদি যেটা করি, যাতে এই সামগ্রিক ঢালাওভাবে যে ট্যাক্স বসানোর ফলে যে অসুবিধাগুলো সৃষ্টি হবে বা এটাকে দূর করার জন্যে যদি কম্পেনসেটিং কোনো ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু আবাসন খাতটা কিন্তু ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। সাধারণ ক্রেতাদের আশা, দ্রুতই নিয়ন্ত্রণে আসবে নির্মাণ সামগ্রীর বাজার, আর থমকে যাওয়া স্বপ্নগুলো আবার মাথা তুলে দাঁড়াবে ইটের ওপর ইটের গাঁথনিতে। নাইম কামাল, এখন, ঢাকা। নাটোরের গুরুদাসপুরে রাশিয়ান নাগরিকবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এই ঘটনায় 6 জন রাশিয়ান নাগরিক সহ অন্তত 8 জন আহত হয়েছেন। আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বনপাড়া ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত 9টার দিকে ঢাকা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে প্রায় 50 জন রাশিয়ান নাগরিককে বহনকারী একটি বাস যাচ্ছিল। পথে গুরুদাসপুরের তালবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন। একদিনের ব্যবধানে টাঙ্গাইলের গোপালপুরের শাখারিয়া এলাকায় যমুনা নদী রক্ষা বাঁধের অন্তত 60 মিটার এলাকায় আবারও ধস দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ। এদিকে উজানের ঢলে আজও বাড়ছে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি। পানি বৃদ্ধির পাশাপাশি নদী তীরবর্তী প্রায় 45টি এলাকায় চলছে নদী ভাঙন। আবার পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ। গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল 6টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 9.02 মিলিমিটার। বিস্তারিত জানাতে টাঙ্গাইলের শাখারিয়া থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ, গাইবান্ধার ফুলছড়ির কঞ্চিপাড়া থেকে যুক্ত হচ্ছেন মাজিদুর রহমান এবং পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। শুরুতে যাচ্ছি টাঙ্গাইলে কাউসারের কাছে। কাউসার, জানাবেন বাঁধ রক্ষায় প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে? সাম্মি, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা
এই ভাঙন বা ধসে যাওয়া রোধ করার চেষ্টা করছে, কিন্তু তারা কয়েকদিন চেষ্টা করেও কিন্তু ধসে যাওয়া রোধ করতে পারেনি। তারা 3 দিন যাবৎ কাজ করলেও গতকালও আমার পেছনের অংশ যে এই ভূয়াপুর তারাকান্দি যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে এর বেশিরভাগ অংশ ধসে আমার ডান পাশে যমুনা নদীতে ভেসে গিয়েছে। এর কারণ হিসেবে স্থানীয়রা বলছেন যে সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার কারণেই যে ধসে গিয়েছে। এছাড়াও আশেপাশে যে বাড়িঘর রয়েছে, ভবন রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো হুমকির মুখে রয়েছে। আর এই ধসে যাওয়ার কারণে এই যে আঞ্চলিক মহাসড়কটি সেটি কিন্তু প্রায় 4 দিন যাবৎ এই যান চলাচল বন্ধ রয়েছে। আর এছাড়াও এই সড়কের যে গতকাল এবং পরশুদিন যে ছোট যানবাহন বিশেষ করে মোটরসাইকেল, বাইসাইকেল চলাচল করলেও গেল 2 দিন যাবৎ কিন্তু সেটিও বন্ধ রয়েছে। এই স্থানীয়রা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক বিভাগ এবং প্রশাসন তারা যদি যৌথ উদ্যোগে যদি সময় মতো ব্যবস্থা গ্রহণ করতে তাহলে আর এই দোষে যেত না, যোগাযোগ বন্ধ হতো না, মানুষের ভোগান্তি পোহাতে হতো না। স্থানীয়রা কিন্তু বারে বারে অভিযোগ করছেন যে তারা এই পানি উন্নয়ন বোর্ড সহ শুরু করে এই যারা এখানে দায়িত্ব পালন করছে তাদের মধ্যে একটু গাফিলতি রয়েছে, সেই গাফিলতির কারণেই কিন্তু এই দোষে গিয়েছে। আর স্থানীয়রা বলছেন যে এই যমুনা নদীতে সারা বছরই অবৈধভাবে অপরিকল্পিত ড্রেজিং এবং এখান থেকেও বেকু দিয়ে মাটি কাটা হয়েছে, যে কারণেই কিন্তু এই মানুষজন এবং রাস্তাঘাট এবং অনেক কিছু হুমকির মুখে রয়েছে। স্থানীয়রা বলছেন যে এখানে যদি একবারে ভেঙে পড়ে যায় তাহলে টাঙ্গাইলের 5টি উপজেলার অন্তত 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়বেন বলে স্থানীয়রা দাবি করেছেন। আর এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা এই ভাঙন রোধে 30 লাখ টাকার মতো বরাদ্দ দিয়েছেন, যদি প্রয়োজন হয় তারা আরও বরাদ্দ দিয়ে এই ভাঙন রোধে তারা চেষ্টা করে যাবেন। আর এদিকে 24 ঘন্টায় যমুনা নদীর পানি 9 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 76 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এছাড়াও ধলেশ্বরী নদীর পানি 6 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জিনাই নদীর পানি 9 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 71 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন যে অন্যান্য দিনের চেয়ে পানি আজকে বেড়েছে এবং নদীর স্রোতও রয়েছে একটু বেশি। তারা বলছেন যে এই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার। তো শাম্মী, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। আরও খবর জানাতে গাইবান্ধা থেকে যুক্ত আছেন মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন নদীর পানি গাইবান্ধায় কি পরিমাণে বেড়েছে আর বন্যার আশঙ্কা আছে কিনা? হ্যাঁ শাম্মী, আমি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কুঞ্চিপাড়া যে ইউনিয়ন সেই ইউনিয়নে রয়েছি। সেখানে প্রথমে আমি যদি ভাঙ্গনের কথা বলি, সেই এলাকায় ভাঙ্গন হয়েছে, প্রচুর পরিমাণে ভাঙ্গন, তীব্র ভাঙ্গনে কিন্তু এখানকার বাড়িঘর, সেই বাড়িঘরগুলো কিন্তু তলিয়ে গেছে এবং এখানকার এই গ্রামের যে লোকজন তারা কিন্তু অন্যত্র আশ্রয় নিয়েছে। আর এখানকার প্রায় 45টি পয়েন্টে এখানে নদী ভাঙ্গন হচ্ছে এবং এই নদী ভাঙ্গনের ফলে প্রায় 3 থেকে 5,000 লোক কিন্তু অন্যত্র চলে গেছে। যেমন এই স্থানটিতে, যে স্থানটিতে আমি রয়েছি, সেই স্থানটিতে 50টি ঘর 7 দিনের ব্যবধানে কিন্তু ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে, ব্রহ্মপুত্র নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আর যদি পানি বৃদ্ধির কথা বলি, তবে গত 12 ঘন্টার ব্যবধানে ব্রহ্মপুত্র নদের যে ফুলছড়ি পয়েন্ট সেখানে 5 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 47 সেন্টিমিটার নিচ দিয়ে, ঘাঘট নদীর পানি 7 সেন্টিমিটার বিপদসীমার 84 সেন্টিমিটার নিচ দিয়ে এবং করতা নদীর পানি 38 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 120 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এখানে পানি বাড়ছে কিন্তু এখনও বিপদসীমা অতিক্রম করেনি। ফলে যে বন্যার যে আশঙ্কা, সেই আশঙ্কা কিন্তু এখনও নদী পাড়ে মানুষ দেখছে না। তবে এখানে যে পানি বৃদ্ধির কারণে চরাঞ্চল, এখানে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, প্রায় 300 থেকে 400 চর এলাকা রয়েছে। সে চর এলাকার নিম্ন অঞ্চল যেগুলা, সেগুলা পানি জলবদ্ধতা রয়েছে এবং যে ফসল, বিশেষ করে এখানকার যে পাট, আউশ, ধান এবং কিছু ভুট্টা, এই জমিগুলো ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে। আর পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য, বিশেষ করে ভাঙ্গন কাটিয়ে ওঠার জন্য তারা 25টি পয়েন্টে কিন্তু জিও ব্যাগ দিচ্ছে এবং এই আরও যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু জিও ব্যাগ এখনও দিতে পারেনি। ফলে এই নদীর পাড়ের মানুষগুলো তাদের নদী ভাঙ্গনের কারণে আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারা কিন্তু এই স্থানটিতে এখনও পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা পায়নি এবং তারা চায় যে নদী একটা শাসন হোক এবং নদীদের এখানে কিছু করা হোক যাতে করে তারা না ভাঙ্গনের কবলে পড়তে পারে। তো শাম্মী, এই ছিল আমার কাছে
কাছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নদী ভাঙ্গন এবং পানি বৃদ্ধির সর্বশেষ। যুক্ত ছিলেন মাজিদুর রহমান। পটুয়াখালীর পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন পটুয়াখালীতে আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? উপকূলীয় অঞ্চলে এখন কিন্তু মেঘের বিচরণটা অনেকটাই বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়া মানে খেপুপাড়া অঞ্চলে এখানে 26.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং পটুয়াখালী শহরে রেকর্ড করা হয়েছে 9.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকালে কিছুটা বৃষ্টিপাত হয়েছে, কিন্তু এখন মেঘের উপস্থিতি ক্ষণে ক্ষণে অনেকটাই বাড়ছে। কিছুক্ষণ আগেও রোদের দেখা মিলেছিল, কিন্তু এখন কিন্তু আকাশ জুড়ে মেঘের বিচরণ রয়েছে। আর আমরা দেখতে পেরেছি যে এখন পূবালি বাতাস আধিক্যতা কিছুটা রয়েছে, আর এই পূবালি বাতাসের তোড়ে কিন্তু নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট বাড়ে। আমরা দেখেছি এখন কিন্তু আন্ধারমানিক নদের তীরে আমরা রয়েছি। এই আন্ধারমানিক নদে কিন্তু এখন ভাটা চলছে, কিন্তু মনে হচ্ছে যেন নদীতে জোয়ার চলমান রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে আজকের জোয়ারেও পানি কিছুটা বাড়বে। এখানকার যে স্থানীয় যে উপকূলীয় অঞ্চলে যে বেড়িবাঁধের বাহিরে যে সকল বসতি রয়েছে সে সকল বসতিদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা বলেছেন যে আজকে গতকালকে রাতভর বৃষ্টি ছিল, এখন দিনের বেলায় সকালে সূর্যের দেখা মেলেও এখন কিন্তু কিছুটা না রোদ না মেঘ এমন অবস্থায় রয়েছে, আর বৃষ্টিপাত কম, মেঘে মেঘে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। তো এখানকার যে ভুক্তভোগী যারা রয়েছেন তারা বলছেন যে গত 2 সপ্তাহ ধরেই কিন্তু তারা দুর্যোগপূর্ণ আবহাওয়া অতিক্রম করেছে। এখন যদি আবার নতুন করে ভারী বর্ষা হয় তাহলে তাদের দুর্ভোগের সীমা থাকবে না, এবং আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি যে আগামীকালকে থেকে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা তারা জানিয়েছে। এছাড়া আমার কাছে সবশেষ। নদী ভাঙন ও আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। উদ্বোধনের আগেই ধসে পড়েছে হবিগঞ্জের পর্যটন কেন্দ্র সাতছড়ি জাতীয় উদ্যানের নির্মাণাধীন ব্রিজের অ্যাপ্রোচ ও গাইড ওয়াল। 1.5 কোটি টাকার এই প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তবে এর জন্য টানা বৃষ্টি আর পাহাড়ি ছড়ার তীব্র স্রোতকে দায়ী করছে এলজিইডি। আর প্রকল্প পরিকল্পনায় বড় ধরনের ত্রুটির আশঙ্কা উপজেলা নির্বাহী কর্মকর্তার। বিস্তারিত জানাচ্ছেন কাজল সরকার। হবিগঞ্জের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাতছড়ি জাতীয় উদ্যান। প্রবেশমুখের ছড়ার পুরনো বৃষ্টি পাহাড়ি ঢলে ভেঙে যাওয়ার পর 2023 সালের মে মাসে নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। একই সাথে ব্রিজের সুরক্ষায় গাইডওয়াল নির্মাণ প্রকল্পে মোট ব্যয় ধরা হয় 1.5 কোটি টাকা। প্রকল্পটি প্রায় 80% শেষ হওয়ার পর ব্রিজের দুপাশের অ্যাপ্রোচ সড়ক ধসে গেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাইডওয়াল। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অভিযোগ, প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং সংশ্লিষ্ট দপ্তরের তদারকির অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের সবারই চাওয়া যেন এটা ভালোভাবে কাজ হয়, মজবুতভাবে হয় এবং পাহাড়ি ঢলে যেন ভেঙে না যায়। সরকারের কাছে দাবি যাতে কাজগুলো মানসম্মত মতো পর্যটনের সাথে যাতে মানসম্মত মতো কাজগুলো করে দেয়। এটা খুবই দুঃখজনক বিষয় যে আমরা আসলে কাজটা সমাপ্ত করার পাশাপাশি উদ্বোধন করার আগেই ভেঙে গেছে। এতে বোঝা যায় কাজটা আসলে সঠিকভাবে হয় না, এবং যে ড্রয়িংয়ের মাঝে হয়তো ভুল থাকতে পারে, কাজের মাঝে দুর্বলতা থাকতে পারে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে অতিবৃষ্টি ও পাহাড়ি ছড়ার প্রবল স্রোতে প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিকাদারের অনিয়মের কথাও স্বীকার করেন তিনি। আর প্রকল্প পরিকল্পনায় বড় ধরনের ত্রুটির আশঙ্কা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। ঠিকাদারের কিছু গাফিলতি আসলে আছে, আমি বলবো না যে গাফিলতি নেই। তার কারণ হলো যে এরপরে ন্যাচারাল কিছু ক্লাইমেটিস আছে। প্রবল বর্ষণে আমরা যে প্রোটেক্টিভ ওয়ার্ক যেটা করছিলাম, প্রবল বর্ষণের কারণে এই প্রোটেক্টিভ ওয়ার্কটা ভেঙে যায়। ঢাকায় থেকে একটা পরিদর্শন টিম প্রেরণের জন্য আমাদের তরফ থেকে এটা উপজেলা প্রকৌশলী কার্যালয়ের মাধ্যমে তিনি কিন্তু জেলায় চিঠি দিয়েছে।
2024 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে শেষ হয়নি নির্মাণ কাজ। এরই মধ্যে প্রকল্পের প্রায় 70% বিলও পরিশোধ করা হয়েছে। কাজল সরকার, এখন হবিগঞ্জ। বর্ষা এলেই ফেনীর দাগনভূঞা উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যেত জলাবদ্ধতায়। ক্ষেতের ফসল নষ্ট, রাস্তাঘাট ডুবে যাওয়া আর মানুষের দুর্ভোগ ছিল নিত্যদিনের সঙ্গী। দীর্ঘদিনের সেই সমস্যার সমাধানে সম্প্রতি উপজেলার দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন করেছে সরকার। এতে দ্রুত নেমে যাচ্ছে বৃষ্টির পানি, ফিরছে স্বস্তি। বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান ডালিম, আর ক্যামেরায় ছিলেন দুলাল তালুকদার। প্রশস্ত প্রবাহমান এই খালগুলো কিছুদিন আগেও ছিল সরু, ভরাট আর মৃতপ্রায়। এখন আবার ফিরেছে প্রাণ, হচ্ছে জোয়ার ভাটা। উপজেলার জয়নারায়ণপুর থেকে বেরুলি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এবং সিলোনিয়া বাজার থেকে দক্ষিণ নিয়াজপুর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে, যার ফলে সিলোনিয়া খালের পানি এখন ছোট ফেনী নদীর কাটাখালী অংশে দ্রুত নিষ্কাশিত হচ্ছে। অন্যদিকে জয়নারায়ণপুর বেরুলি খাল পুনঃখননের ফলে উপজেলার বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতা কমবে বলে আশা করছেন স্থানীয়রা। খালটা আমাদের চিকন আছিল, খালে দিয়ে পানি নামতো না, এখন আমাদের পানি নামে। কাঁচরা যায় বান্ধ যেতে গো তো পানি আপনার সাগরে যেতে গো আর রোয়া উঠলে রোয়া হুঁচি যার গো এই অবস্থা। এখন তো আল্লাহ দিলে অন্য ঠিক আছে দে খাল কাটা নেই আরে। দাগনভূঞার বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল এই দুটি খাল। বছরের পর বছর পলি জমে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানি আটকে সৃষ্টি হতো তীব্র জলাবদ্ধতা। সম্প্রতি খাল দুটি পুনঃখননে নাব্যতা ফিরে এসেছে, যদিও খাল খনন নিয়ে কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ক্যাপিটাল দিয়ে কাটার কারণে আমাদের সামাজিক যে কবরস্থান আছে এই কবরস্থান অনেক বিশাল ক্ষতি হয়ে গিয়েছে। বেশি গভীরতা করাতে এখন আমাদের এই কবরস্থান কেন ঈদগাহ মাঠ সবগুলা ভাঙি যাইতেছে, আর ওইদিকে পশ্চিম দিকে জমিগুলো ক্ষতি হইতেছে। সম্পূর্ণ নিয়ম মেনেই খাল খননের কাজ করা হয়েছে, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়নি বলে জানান এই কর্মকর্তা। যে পরিমাণ পানির প্রবাহটা এখন আছে, এই পানির প্রবাহটা কিন্তু আগে ছিল না। আর এই পানি প্রবাহের কারণে কিন্তু আমাদের বিশেষ করে কৃষিক্ষেত্রে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন আসে। সেটা হচ্ছে যে এখানে আগে যে পরিমাণ ধান ফলতো, এখন কিন্তু তার থেকে বেশি ফলবে আর কি। এবং বিশেষ করে জলাবদ্ধতার কারণে কিন্তু আগে এখানে ফসলটা কিন্তু ওইভাবে হতো না। তো এখন এই পানি প্রবাহের কারণে এই সমস্যাটা আর থাকবে না। খালগুলো সচল থাকলে জলাবদ্ধতা কমবে, বাড়বে উৎপাদন। সব গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন করা হলে প্রতি বছর অতিরিক্ত প্রায় 500 কোটি টাকার কৃষি উৎপাদন বাড়বে বলে আশা করছেন এই কর্মকর্তা। প্রস্তাব অনুযায়ী 33টা খাল খনন করা হয়। দাগনভূঞাতে কৃষকের যে প্রতি বছরে আমরা আশা করতেছি যে কৃষকের যে 500 কোটি টাকার মতো তার নতুনভাবে তার ইনকামের সুযোগ তৈরি হবে। খালগুলো যদি খনন হয়ে যায় তাতে আমার কানেক্টিভিটিটা বেড়ে যাবে, জলাবদ্ধতা হবে না। আমার সারা বছর যে জায়গাগুলোতে জলাবদ্ধতা হতো এখন চাষাবাদ হবে। স্থানীয়দের প্রত্যাশা, খালগুলোর প্রবাহ সচল থাকলে আমন সহ অন্যান্য মৌসুমী ফসলের আবাদ করা যাবে। একই সঙ্গে মাছ চাষ করা সহ জনজীবন হবে আরও স্বাভাবিক। সুলাইমান ডালিম, এখন ফেনী। বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় যমুনাতে হচ্ছে দুটি অভ্যন্তরীণ নৌবন্দর। এতে খুশি স্থানীয় বাসিন্দারা। নৌবন্দর দুটি চালু হলে ব্যবসা বাণিজ্য, কৃষি পণ্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। উত্তরাঞ্চলের অর্থনীতিতে যোগ হবে নতুন গতি। বিস্তারিত জানাচ্ছেন মাজেদুর রহমান, আর ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। বগুড়ার পাশের জেলা গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে যমুনা। জেগেছে সহস্রাধিক চর। এসব চরাঞ্চলে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা প্রতিকূলতায় জীবনমানের উন্নতি হয়নি। যাতায়াত ব্যবস্থা, শস্য বিপণনের সুযোগ না থাকা, স্বাস্থ্য ও শিক্ষায় পিছিয়ে পড়েছে প্রত্যন্ত এসব অঞ্চলের মানুষ। বর্ষা কিংবা খরার সীমাহীন দুর্ভোগের মধ্যে জীবন কাটাতে হচ্ছে নদীপাড়ে মানুষের। নৌবন্দর বাস্তবায়ন হলে সারিয়াকান্দি ঘাট থেকে জামালপুর এবং ময়মনসিংহ রুটে জামথল, মথুরাপাড়া থেকে দিঘিপাড়া
অন্যদিকে ধুনটের শহরাবাড়ি বন্দর থেকে সিরাজগঞ্জে কাজীপুর উপজেলার ঢেকুরিয়াহাট ও বেশাঘির চরে অনায়াসে যাতায়াত করতে পারবেন এই অঞ্চলের মানুষ। ঘটবে কৃষি বিপ্লব এবং দুয়ার খুলবে পর্যটনের। যদি নদী বন্দর হয় এবং যদি বড় বড় জাহাজ চলে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে, কারণ হঠাৎ করে মাঝ নদীতে গেলে ঝড় বাতাস উঠলে আমাদের জন্য খুব রিস্ক হয়ে যায়। বন্দরটা কার্যকর যদি শুরু হয় তাহলে আমাদের জন্য এবং অনেক মানুষের জন্য অনেক উপকার হবে। পণ্য পরিবহনের যা আমাদের ব্যয় বেশি হতো সেটার থেকে আমরা মোটামুটি সাশ্রয়ী মূল্যে পারাপার হতে পারবো। চর এলাকার মানুষ যে কৃষি পণ্য এর সাশ্রয় পাবে এবং ন্যায্য মূল্য পাবে। নৌবন্দর দুটি চালু হলে চরাঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি দেশে বড় বড় পাইকারি বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হবে। পরিবহনে খরচ কমবে, বন্দর এলাকায় কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন ব্যবসায়ী এই নেতা। আমাদের সারেকান্দি চর অঞ্চলটা আমরা কাজে লাগাতে পারবো। আমাদের তো উৎপাদিত পণ্য যায় শুধুমাত্র রাস্তা দিয়ে, পরবর্তীতে উৎপন্ন পণ্যগুলো আমরা নৌবন্দরের মাধ্যমে আমরা ঢাকা, চিটাগাং, খুলনা এগুলোতে পাঠাতে পারবো। মানুষের অনেক কর্মসংস্থান হবে যদি এই নৌ পরিবহন এখানে চালু হয়। শুধু স্থানীয় যোগাযোগই নয়, এই আভ্যন্তরীণ নৌবন্দরটির মাধ্যমে বগুড়ার সাথে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌপথে সরাসরি সংযোগ স্থাপন করা যাবে। স্থলপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনে আরও সহজলভ্য হবে বলে জানান এই জনপ্রতিনিধি। আগামী দিনে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাই। নৌবন্দরের যেই সুবিধাগুলো, সেই সুবিধাগুলোকে আমরা সাধারণ মানুষকে দিতে চাই। এই এলাকার মানুষ বৈষম্যের শিকার ছিল, সেই বৈষম্যগুলো ঘোচাতে চাই। আমার পিছনে যমুনার শত শত চর, আর এই চরগুলোতে রয়েছে কৃষির অপার সম্ভাবনা। তবে এখানে প্রধান সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ এবং শিক্ষা এবং স্বাস্থ্য। সরকার এই এলাকাকে বন্দর ঘোষণা পরেই কিন্তু এই এলাকার মানুষ উজ্জীবিত হয়েছে। তাদের পণ্য বিক্রির সুবিধা এবং স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে। তবে এখন দেখার বিষয় কবে এই বন্দর বাস্তবায়ন হয় এবং কবে এই এলাকার মানুষ সুবিধা ভোগ করতে পারে। বগুড়া সারেকান্দি থেকে মাজিদুর রহমান, এখন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের ব্যয় দাঁড়িয়েছে $37.5 বিলিয়ন। এমনকি তা মে মাসে প্রকাশিত হিসেবের চেয়ে প্রায় $8 বিলিয়ন বেশি বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা পিক্যাক্স মাউন্টেনে শিগগিরই হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাহলে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছে ইরান। আরও জানাচ্ছেন পেনুকা সুলতানা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর খরচের খাতা বেড়েই চলেছে ওয়াশিংটনের। আর তা জানাতে মঙ্গলবার মার্কিন সিনেটের বরাদ্দ কমিটি শুনানিতে উপস্থিত হন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এ সময় তিনি জানান, ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের যুদ্ধের ব্যয় দাঁড়িয়েছে $37.5 বিলিয়ন, যা মে মাসে প্রকাশিত সর্বশেষ হিসেবের চাইতে প্রায় $8 বিলিয়ন বেশি। Senator, Iran is at the weakest point militarily it has ever been in the past decade. And that terror army was built to try to create conventional capabilities to defend against a pursuit of nuclear weapons. So I acknowledge they still have capabilities, no doubt. But the amount of damage that we've done to them over the course of these series of operations has put them in the worst place they've ever been. শুধু তাই নয়, শুনানিতে পেন্টাগনের জন্য কংগ্রেসের কাছে $87 বিলিয়ন তহবিল চেয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। এর মধ্যে $67 বিলিয়ন মধ্যপ্রাচ্যের কার্যক্রমের জন্য নির্ধারিত বলে উল্লেখ করেন তিনি। তবে আইন প্রণেতারা জরুরি ভিত্তিতে তহবিল বৃদ্ধির অনুমোদন না দিলে সামরিক প্রশিক্ষণ সীমিত করতে হবে বলেও জানান হেগসেথ। এদিকে বিশেষজ্ঞদের বরাত দিয়ে CNN বলছে, যুদ্ধের প্রকৃত খরচ সম্ভবত আরও অনেক বেশি। এরই মধ্যে খুব শিগগিরই ইরানের পারমাণবিক স্থাপনা পিক্যাক্স মাউন্টেন এলাকায় হামলা চালাবে বলে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরান এখনও যুক্তরাষ্ট্রে কিছুই দেখেনি বলে মন্তব্য করেন তিনি। We'll be hitting that area probably pretty soon, and there's not a thing they can do about it. Normally I wouldn't say that. If I thought they could do something about it, I would never say that. But we'll be hitting that area pretty soon. তবে
পারমাণবিক স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মিত্ররা রেহাই পাবে না এবং যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছে তেহরান। এদিকে চলমান সহিংস পরিস্থিতি বন্ধে ইরানের সঙ্গে আলোচনায় বসতে ও মতপার্থক্য দূর করতে যুক্তরাষ্ট্র ইচ্ছুক বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এরই মধ্যে টানা 11 দিনের মতো ইরানের ওপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এবারে উত্তর পশ্চিম ইরানের তাবরিজের কাছে একটি সামরিক স্থাপনা, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তান ও ইলাম, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের বেহেবান, ওমিদিয়ে হরমুজগান প্রদেশের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্রের হামলা চালানোর খবর পাওয়া গেছে। আর জবাবে কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। লেবাননে ইসরায়েলি আগ্রাসনের মাঝে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। এ সময় লেবাননের শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সহায়তা চান তিনি। এ সময় লেবানন সরকারকে সহায়তার ঘোষণা দিলেও দেশটি থেকে কবে কখন ইসরায়েলি সেনা প্রত্যাহার হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় দমে না গিয়ে পাল্টা হামলা চালিয়ে যেতে সরকারকে আহ্বান জানিয়েছে তেহরানবাসী। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচলের অজুহাতে প্রতিদিনই ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। টার্গেট করা হচ্ছে ইরানের একাধিক সামরিক স্থাপনা, বাদ যাচ্ছে না বেসামরিক অবকাঠামো, ঝরছে প্রাণ, বাড়ছে ক্ষতচিহ্ন। তবে মার্কিন মারণাস্ত্রের কাছে দমে যেতে নারাজ তেহরান। যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ঝরাচ্ছে তেহরান। আর সরকারের এমন পদক্ষেপকে সমর্থন জানাচ্ছে অধিকাংশ ইরানের নাগরিক। به هر حال اینکه الان داره کشور ما رو داره نابود میکنه و اینکه ما نمیتونیم که دست رو دست بذاریم که هر چی از زیرساخت‌ها رو با این حملاتی که انجام میده ما باید به صورت مقابله به مصر پایگاهاش و حتی این کشورهایی رو که داره حمایت میکنن। এদিকে লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের মাঝেই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। 20 বছরের মধ্যে এটাই প্রথম কোনো লেবাননের প্রেসিডেন্টের হোয়াইট হাউস সফর। এ সময় ট্রাম্পের কাছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র ও লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার নিশ্চিত করার পরিকল্পনা পেশ করেন আউন। Mr. President, this will be your legacy. Together, we'll be able to achieve this objective. It's about time for Lebanon and for the whole region to be stable and secure. And I know your vision is peace, your vision is stability, and I think my vision coincides with your vision. আর লেবানন সরকারকে সহায়তার ঘোষণা দিলেও দেশটি থেকে কবে কখন ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প। We're going to help it. We're going to help it a lot. So it's an honor to have the president and your representatives here. We've already met a couple of times, and we've had some good meetings. And we are going to solve a lot of problems. We've already solved some of them for Lebanon. এর আগে রোববার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন লেবাননের প্রেসিডেন্ট। এ সময় গেল 26 জুন লেবানন ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানান লেবাননের প্রেসিডেন্ট। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এ ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউব এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।